বস হঠাৎ করে আমাকে বলে, জাসমিন, তোমার স্যালারি তুমি যত টাকা পাও তার চাইতে 5 গুণ টাকা তোমাকে আমি বেশি দিব যদি তুমি আমাকে একটু খুশি করতে পারো। আমি আসলে সেদিন বসের কথা খুব একটা ভালোভাবে বুঝতে পারি নাই। আমি তখন বসকে বলেছিলাম, বস, আপনি সত্যি আমাকে বেতনটা বাড়িয়ে দিবেন তো? তখন বস আমাকে বলতেছে, আরে বেতন না, তোমার বেতনের চাইতে আমি 5 গুণ বেশি টাকা তোমাকে দিব, তুমি শুধু আমাকে একটা খুশি করতে হবে। তখন আমি বসকে বললাম, বস, আপনি আমাকে বলেন আপনি কিভাবে খুশি হবেন, আমি কি কাজ করলে আপনি খুশি হবেন। বস, আজকে থেকে আমি আপনার গার্মেন্টসে বেশি বেশি করে প্রোডাকশন দিব। আজকে আমি 180টা প্যান্ট সেলাই করি, আজকে থেকে আমি 200টা প্যান্ট সেলাই করব। বস আমাকে বলতেছে, দূর পাগল, এইটা না, তুমি আমাকে পার্সোনালি পাবে, আমাকে খুশি করবে। আসলে আমি একটু সোজা সাপটা মানুষ ছিলাম তো, সরল সোজা, অত পেচকুচ আমি আবার খুব ভালো বুঝতাম না। আসলে বসের ইঙ্গিত আমি খুব একটা ভালোভাবে বুঝতে পারি নাই। তখন আমি আবার বসকে বললাম, বস, আপনি কি সমস্ত কি বলতেছেন, আমি তো কোনো কিছুই বুঝতে পারতেছি না। আপনি যদি আমাকে একটু চেয়ে বলতেন বস। তখন বস আমাকে বলতেছে, দেখো জাসমিন, তুমি এই ঢাকা শহরে সুন্দরী একটা মেয়ে মানুষ, তোমার বডি সডি তো দেখতে খুব ভালোই মনে হচ্ছে। হ্যাঁ, তুমি চাকরি করো না, এইটা আমি আসলে মেনে নিতে পারলাম না। আচ্ছা যাই হোক, চাকরি যখন করো, ওই তোমার সঙ্গে যেহেতু আমার দেখা হয়েই গেল, জাসমিন, আমি তোমাকে বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করতেছি, তোমার মতো সুন্দরী আর একটা মেয়েও আমি এখানে দেখলাম না। আসলে গার্মেন্টসে যারাই চাকরি করে তারা অনেক চতুর চালাক, কিন্তু তুমি মানুষটা অনেক সোজা সাপটা, সহজ সরল। আসলে তোমার রূপের প্রেমের আগুনে আমি পড়ে গেছি। জাসমিন, তুমি শুধু আমাকে একটু শান্তি দাও, আমি তোমাকে বিনিময়ে সবকিছু দেব। আমি তখন বুঝতে পারলাম যে বস আমাকে কিসের ইঙ্গিত দিয়েছিল, বস আমাকে কি বলতে চাচ্ছে। হ্যালো আমার কলেজের বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। বন্ধুরা, আমি জানি তোমরা আমার ভিডিওর জন্য অনেক বেশি অপেক্ষা করো, তোমরা আমাকে রিকোয়েস্ট করো আমি যেন তোমাদের জন্য আরো বেশি বেশি নতুন নতুন করে ভিডিও নিয়ে আসি। আমিও চেষ্টা করি তোমাদের জন্য প্রতিদিন কাজ করার জন্য। তো বন্ধুরা, আসলে কি বলবো, আমার একটি জীবন, বাস্তব জীবনের একটি সংগ্রাম কাহিনী তোমাদের সঙ্গে আজকে উপস্থাপনা করতে যাচ্ছি। আমি আসলে খুব গরিব একজন মানুষ। আসলে আমার মা বাবা গ্রামের মানুষ, তো তারা আসলে খুব সহজ সরল মানুষ, বলতে গেলে খুব গরিব। আমাদের বাড়ি হচ্ছে আসলে ফরিদপুরে। আসলে ফরিদপুরের যমুনা নদীর চরে আমাদের বাড়ি। বৃষ্টির সময় আসলে, যখন একটানা বৃষ্টি হয়, আমাদের ঘরবাড়ি সমস্ত কিছু ডুবে যায়। আমরা আসলে তখন একেবারে অসহায় হয়ে পড়ি। আসলে আমার কোনো ভাইটাই বা কেউ নেই। আর আত্মীয় স্বজন যারা আছে, চাচা চাচি বা আরো যারা আছে গ্রামের মানুষ, তারা আসলে শুধুমাত্র নামে গরিব দুঃখীদের মানুষকে দেখাশোনা করে, কাজে কর্মে কেউ গরিব দুঃখীদের বাস্তবতা কেউ দেখাশোনা করে না। আসলে মা বাবাকে নিয়ে আমার সংসার চালাতে খুব কষ্ট হচ্ছিল। আমার বাবা একজন কৃষক মানুষ, এখন আর সে আগের মতো কাজ কামও করতে পারে না। মা একজন গৃহিণী, মাও একই অবস্থা, আগের মতো কাজ কাম করতে পারে না। আসলে আমাদের সংসারে মোটামুটি সবকিছু আছে, কিন্তু আল্লাহ তাআলা আমার একটা ভাই দেয় নাই। হয়তো যদি আমার একটা ভাই হতো, তাহলে সে হয়তো আমাদেরকে কাজ কাম করে এনে আমাদেরকে খাওয়াতো, দুবেলা দুমুঠো ভাত আমাদের মুখে তুলে দিত। কিন্তু আল্লাহ আমার ভাগ্যে আমার সেই ভাইটাকেও দেয় নাই। কি করব আসলে বুঝতে পারি না। বন্ধুরা, আমি তো মেয়ে মানুষ। গ্রামের অনেক মানুষ আমাকে বলে যে, তুই কি করবি রে জাসমিন, কি করে ভাত খাবি? তোর যদি বিয়ে হয়ে যায়, তখন তো তোর মা বাবা একা হয়ে যাবে। অনেকেই আমাকে এই কথাটা বলে বলে আমার চিন্তা টেনশন যেন আরো বাড়িয়ে দিল। তখন আমি চিন্তা করলাম, না, আমি এখন বিয়ে শাদী করব না। আমি এখন বিয়ে শাদী নিয়ে ভাবতেছি না। আমি এখন একটা জিনিস নিয়ে ভাবতেছি, আর সেইটা হচ্ছে আমি কিভাবে আমার মা বাবার সংসারের গানে টানবো, কিভাবে তাদের মুখে আমি দুবেলা দুমুঠো ভাত আমি খাবার তুলে দিব। কিন্তু কিছুই তো হচ্ছে না, না পারতেছি নিজে দুবেলা দুমুঠো ভাত খেতে, না পারতেছি মা বাবার মুখে ভাত তুলে দিতে। খুব অভাবের সংসার বন্ধুরা। আসলে গরিব মানুষ হলে যা হয় আর কি, খুব গরিব। তো আমি আসলে দেখতে শুনতে একটু সুন্দরী ছিলাম, তো মানে আমার গায়ের রং
বা আমার ফেস গঠন কিংবা আমার বডি শডি একটু দেখতে একটু মোটামুটি ভালো। আসলে আমাদের গ্রামে বা আমাদের গ্রামের পার্শ্ববর্তী যারাই আছেন মানে একবার যেই ছেলে বা যেই পুরুষটা আমাকে দেখে সে কিন্তু আর সহজে চোখ সরাতে পারে না আমার উপর থেকে। সবাই আমার সঙ্গে আমাকে আমার সাথে রিলেশন করার জন্য বা আমাকে বিয়ে করার জন্য অনেকেই অফার দিয়েছে। কিন্তু বন্ধুরা আমি তো এই সমস্ত কিছু নিয়ে এখন ভাবতেছি না। আমার তো একটাই ইচ্ছে, সেটা হচ্ছে আমার মা বাবার মুখে আমি কিভাবে দুবেলা দুমুঠো খাবার তুলে দেব। আসলে মা বাবা সবার চিরদিন বেঁচে থাকে না। আল্লাহ যেহেতু আমার মা বাবাকে বাঁচিয়ে রেখেছেন, এখন আমার ইচ্ছা হচ্ছে তাদের জন্য কিছু করার। একদিন আসলে আমার পাশের গ্রামের এক বান্ধবী, সেই ছোটবেলা থেকে আমার বান্ধবী, আমরা স্কুলে একই সঙ্গে পড়াশোনা করেছি। আমার ক্লাসমেট, আমার বান্ধবী, সে আসলে ঢাকা শহরে নাকি গার্মেন্টসে চাকরি করে শুনলাম। ঠিক আছে, তো ওইখানে ঢাকা শহরে চাকরি করে বেতনও অনেক বেশি টাকা পায়। এখন তো সরকারের বেতনও বাড়াইছে, প্রায় 28-30 হাজার টাকা বেতন পায়। পরে আবার 2টা বাচ্চাও আছে, একটা ছেলে আছে একটা মেয়ে আছে। আবার ও যে গার্মেন্টসে চাকরি করে ঢাকাতে, সেই জায়গাতে শুনলাম যে ওই জায়গায় গার্মেন্টসেরই এক সুপারভাইজারের সঙ্গে ওর বিয়ে হয়েছে। আমার বান্ধবীও দেখতে মোটামুটি বেশ ভালোই সুন্দরী। ও সেই জায়গায় ওর বসের সঙ্গে রিলেশন করে সেখানে নাকি বিয়ে শাদী করে ফেলেছে। যাক বাবা, ও তো ওর লাইফ একদম সেটেল করেই ফেলেছে। ও চাকরি করে, ওর জামাইও চাকরি করে, মোটামুটি মনে করেন 60-65 হাজার টাকা দুইজনের বেতন। তারপর বাসা ভাড়া খরচ টরচ 15-20 হাজার টাকা যায়। বাকি টাকা ওরা কিছু টাকা জমায়, বাকি বাদ বাবুর টাকা বাড়িতে পাঠায় দেয়। হ্যাঁ, আসলে আমাদের চরে বাড়ি হওয়ার কারণে আমাদের প্রতি বর্ষায় আমাদের ঘর বাড়ি উড়ে যায়, টিনের ক্ষতি হয়। তো প্রতি বছরই আমাদের মেরামত করতে হয়, কিন্তু আমরা আর পারতেছি না। আসলে সরকারের থেকে আমরা সাহায্য নিয়ে ইউনিয়ন অফিস থেকে মেম্বার চেয়ারম্যান আমাদেরকে অনেক হেল্প করেছে, কিন্তু তারাও এখন আর হেল্প করতে চায় না। কত হেল্প করবে? তখন আমার বান্ধবী, ওর নাম হচ্ছে সাবিনা, সাবিনা আমাকে একদিন বলতেছে, জাসমিন, আমি তো গার্মেন্টসে চাকরি করি, আর সেখানে তোর দুলাভাই, বুঝছিস, সে তো ওই গার্মেন্টসেরই সুপারভাইজার। শোন, তোর দুলাভাই যদি চেষ্টা করে তোকে একটা চাকরি নিয়ে দিতে পারবে। তুই হেল্পার হিসেবে সেই গার্মেন্টসে একটা জব পেয়ে যাবি। তুই আমাদের সঙ্গে চল, সেখানে একটা চাকরির ব্যবস্থা করে দিব। তখন আমি চিন্তা করে দেখলাম, সত্যি তো, আমার বান্ধবী সাবিনা যদি ঢাকা শহরে গিয়ে চাকরি করে এত টাকা ইনকাম করে, তারপর আবার বিয়ে শাদী করে সেটেল হয়ে গেছে, জামাই অনেক টাকা বেতনও পায়, তারপর এই টাকা পয়সা দিয়ে ও তো সংসারটা খুব ভালোভাবে চলতেছে। ওর মা বাবা, ও ওদের বাড়িঘরও এখন প্রায় অনেক উন্নত, রঙিন টিন দিয়ে ঘর বাড়ি করছে অনেক সুন্দর করে। আসলে আমাদের তো পুরনো সনের ঘর, এই ঘর কি এখন আর চলে নাকি? তখন আমি বন্ধুরা চিন্তা করলাম, না, আমার বান্ধবী যেহেতু আমাকে বলেছে ওর সঙ্গে যাই, তখন ওকে আমি বললাম, আচ্ছা বান্ধবী, সেখানে না হয় তোর সঙ্গে গেলাম আমি চাকরি করতে, কিন্তু সেখানে গিয়ে আমি থাকবো কোথায় আর খাবো কই? আমি তো সেখানে কাউকে চিনি না। তখন ও আমাকে বলতেছে, আরে থাকা খাওয়া নিয়ে তোকে কোনো চিন্তা টেনশন করতে হবে না। এই তোর বান্ধবী সাবিনা, সে কি মরে গেছে নাকি? তুই যে কি বলিস না বান্ধবী, তুই আমার ছোটবেলা ল্যাংটাকালের বান্ধবী। হ্যাঁ, তোর সঙ্গে আমার কত স্মৃতি জড়িয়ে আছে। আর তুই ঢাকা শহরে তোকে আমি নিয়ে যাব, তুই কি না খেয়ে থাকবি নাকি পাগলি? আর শোন, আমি ঢাকা শহরে ফ্ল্যাট বাসাতে থাকি, আমার 2টা রুম, বুঝছিস? এই দেখিস না আমার 2টা বাচ্চা, আসলে ওদেরকে আমি সামলাতে পারি না একা। তুই আমার সঙ্গে গেলি, ওদেরকেও মাঝে মধ্যে দেখাশোনা করলি, ঠিক আছে? আমিও থাকলাম। শোন, রান্না আমরা 2 বান্ধবী মিলেমিশে করব, ঠিক আছে? আর বাজার সদা এই সব তো তোর দুলাভাই করবে, এটা নিয়ে তোকে কোনো চিন্তা করতে হবে না। আমাদের যেহেতু 2টা রুম, এক রুমে তুই থাকবি, আর আমার যেহেতু 2টা ছেলে মেয়ে, হ্যাঁ, তো ছেলেটা একটু বড়, ও তোর সঙ্গে থাকবে আর মেয়েটা আমার সঙ্গেই থাকবে, ঠিক আছে? তো তোর কি কোনো আপত্তি আছে? তখন বন্ধুরা আমি আমার বান্ধবীকে বললাম, না 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 বান্ধবী, তুই আমাকে এত বড় একটা সুযোগ করে দিচ্ছিস, আমার আর কিসের আপত্তি রে? হ্যাঁ আমি বন্ধুরা আর কোনো কিছু চিন্তা টেনশন না করে ওকে আমি ডিরেক্ট বলে দিলাম, না,
আমার আর কোনো আপত্তি নেই রে, আমি তোর সঙ্গে থাকবো, এটা তো আমার সাত কথা। তখন বন্ধুরা আমি অনেক খুশি। আর বাড়িতে আসলাম। বাড়িতে আসার পর আমি আমার আম্মা আব্বাকে বলতেছি, আব্বা তুমি আর একটা দুইটা মাস কষ্ট করো, আমি ঢাকা শহরে গিয়ে গার্মেন্টসের চাকরি করে আমি তোমাকে প্রতি মাসে মাসে বিকাশে বেতন পাঠাবো, তোমার আর দুঃখ কষ্ট হবে না। এই কথা শুনে আমার আম্মা বলতেছে, হেরে শুনলাম ঢাকা শহর নাকি অনেক বড়, এখানে মানুষগুলো নাকি অনেক কঠিন। শোন রে মা, তুই একটা মেয়ে মানুষ, যুবতী মেয়ে মানুষ, শোন দেশের অবস্থা তো এখন ভালো না, একটু সাবধানে থাকিস। আমার রে মা, তোকে নিয়ে খুব ভয় হয়, খুব চিন্তা হয়, তোকে নিয়ে খুব টেনশন হয়। দেখ না, এই গ্রামে তোকে নিয়ে কত ছেলেরা কত কিছু করে, আর অজানা অজানা একটা শহরে যাবি, মানে নিজের একটু খেয়াল রাখিস, বুঝছিস? আর খবরদার ওই শহরের ছেলে পেলে ওদেরকে কোনো একেবারে বিশ্বাস করিস না, ওদেরকে কাছে আসতে দিস না। আসলে সত্যি বন্ধুরা, মা তো মাই, মায়ের মন সত্যি, মানে এই আমরা ছেলে মেয়েদের জন্য মা কখনো মানে তাদের কথা চিন্তা করে না, সবসময় তারা আমাদের কথাই চিন্তা করে। তো আমি মাকে বললাম, মা আমি যদি ওই শহরে না যাই তাহলে আমাদের মুখে খাবার কে দিবে মা? এই যে আমাদের ঘরটা ভাঙ্গা, তুমি দেখেছো সবার এখন রঙিন ঘর, তারপর দলান ঘর, কিন্তু আমাদের ঐতিহ্যবাহী একটা সোনের ঘর, এই ঘর জ্বরে বাতাসে উড়ে যায়। বাবার শরীরটাও তো খুব একটা বেশি ভালো না, তুমিও তো কোনো কিছু করতে পারতেছো না মা, আমার তো আর কোনো বাই নেই, এখন বা কেই বা আমাদের সংসারের হালটা ধরবে? আমি যদি না ধরি তাহলে কেমনে হবে? তখন আমার মা আমাকে বলতেছে, ঠিক আছে রে মা, তুই যা, তোর জন্য আমার দোয়া রইল, আর অবশ্যই নিজের খেয়াল রাখিস, ঠিক আছে? শরীরের যত্ন নিস। বন্ধুরা, আমার বান্ধবী তারা 3 দিনের ছুটি নিয়ে এসেছিল গ্রামের বাড়িতে। তো আগামীকালকে তারা চলে যাবে, আমিও তাদের কাছে ভোরবেলায় চলে গেলাম। যাওয়ার পরে আমার কাপড় চোপড় নিয়ে তাদের উদ্দেশ্যে আমি রওনা দিলাম। তখন আমরা একটা বাসে করে আমি আর আমার বান্ধবী এক জায়গায় বসলাম। আর আমার বান্ধবীর জামাই মানে আমার দুলাভাই, ওনার নাম হচ্ছে ফয়সাল। তো ফয়সাল সাহেব আরো একটি সিটে এই তার মেয়ে মেয়ে এবং ছেলেকে নিয়ে বসলো। তারপর আমরা দুই বান্ধবী গল্প গুজব করতে করতে গেলাম। আমি বাসের মধ্যে আমার বান্ধবীকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা বান্ধবী, এই যে তোর জামাই মানে এই ফয়সাল দুলাভাই, সে কি মানুষটা ভালো রে? সে আমাকে বলল, হ্যাঁ রে, সে মানুষটা খুবই ভালো। তখন এই আমার বান্ধবী আমাকে বলতেছে, শোন তুই আমাদের বাসায় থাকবি, তোর কোনো চিন্তা নেই, কোনো টেনশন নেই, বুঝছিস? তুই একেবারে নিজের ঘরের মতো থাকবি। আর শোন, তোর দুলাভাই সে কিন্তু মানুষটা খুবই ভালো, সে কিন্তু অন্য ছেলেদের মতো না, বুঝছিস? সে তোর দিকে নজর টজর কোনো কিছু দিবে না, এইটা নিয়ে তোর কোনো চিন্তা টেনশন করতে হবে না। আর আমি তো আছি, কোনো কিছু বললে আমার দুই ভাইও সেখানে চাকরি করে, ওর ঠ্যাং ভেঙে দিব। যাক, বান্ধবীর এই কথা শুনে আমি একটু ভরসা পেলাম যে দুলাভাই মানুষটা ভালো হবে। আর অপর দিকে আমার বান্ধবী তো আছেই, সে তো আমাকে তার নিজের থেকে অনেক বেশি পছন্দ করে। যাই হোক, সব মিলিয়ে শহরের উদ্দেশ্যে যাচ্ছি, আল্লাহ যেন আমাকে একটা ভালো একটা চাকরি করার তৌফিক দান করে, এটাই আমার কাছে ছিল। আসলে অনেক স্বপ্ন নিয়ে মানে আমি ঢাকা শহরে যাচ্ছিলাম। কিন্তু বন্ধুরা, আসলে এই গার্মেন্টসের জগৎটা যে এত খারাপ, এখানে টাকার বিনিময়ে দেহ পাওয়া যায়, দেহের বিনিময়ে মানে সবকিছু সবকিছু, ক্ষমতা, সবকিছু, রাজনীতি, এমপি, মন্ত্রী, সব কিছু পাওয়া যায়। মেয়েদের জীবনটাই আসলে বদলে যায়। মেয়েরা আসলে যখন গ্রামে থাকে তখন থাকে একরকম, আর ঢাকা শহরে গার্মেন্টসে চাকরি করার পর হয়ে যায় আরেক রকম। তো বন্ধুরা, আমি আসলে অনেক স্বপ্ন নিয়ে সেখানে যাচ্ছি। তারপর আমরা ঠিক বিকালের আগে আগে চলে আসলাম। আসার পরে আমি কোনো কিছু চিনতেছি না। ওরে বাপরে, চারিদিকে শুধু দেখি দালান আর দালান, হ্যাঁ, কি বিশাল বড় বড় দালান। তারপর আমি ওদের বাসায় গেলাম, ওরা আসলে 4 তলাতে থাকে। তো ওদের বাসাতে যাওয়ার পর আমার বান্ধবী আমাকে বললো, তুই ফ্রেশ ট্রেশ হয়ে আয়, আমি একটু বাসাটা গুছিয়ে নিচ্ছি, সবকিছু একটু রান্না বান্না সেরে নিচ্ছি। তারপর আমি ফ্রেশ ট্রেশ হয়ে আমি আমার রুমে চলে গেলাম। আর বান্ধবীর রুমে তার জামাইকে নিয়ে, এবং দুলাভাই আমাকে ডেকে বলতেছে, তোমার নাম কি? তখন আমি দুলাভাইকে বললাম, আমার নাম জাসমিন। তখন সে আমাকে বলল, তোমার একটা ছবি লাগবে, সিভি বানাতে হবে। তখন আমি তাকে একটা সিভি বানিয়ে কম্পিউটারের দোকান থেকে এনে আমি দিলাম। তখন সে আমাকে বলল, আমি কালকে তোমার জন্য একটা ব্যবস্থা করব, তারপর আমি তোমাকে জানাবো। তখন আমি দুলাভাইকে বললাম, ঠিক আছে দুলাভাই। তো পরের দিন দুলাভাই এবং
সাবিনা আমার বান্ধবী তারা গার্মেন্টসে চলে গেল। আমি বাসাতেই ছিলাম। আমি তার 2 বাচ্চাকে দেখাশোনা করলাম। তারপর এই আবার আমার হঠাৎ করে দুপুরবেলা একটা কল আসলো। এসে আমার দুলাভাই বলতেছে যে তুমি চলে আসো, তোমার চাকরি কনফার্ম হয়ে গেছে। তারপর আমি গিয়ে সবকিছু ঘুরে টুরে দেখে আমাকে ছুটি দিয়ে দিল, বলছে আগামী কাল থেকে যাওয়ার জন্য। তারপর বন্ধুরা, আমি ওই দিন যখন গার্মেন্টসে প্রথম যাই, আমি দেখতে পেলাম গার্মেন্টসের সবাই আমার দিকে, ছেলেরা হা করে একদম তাকিয়ে আছে, এবং সুপারভাইজার থেকে শুরু করে লাইনম্যান, শিপম্যান সবাই আমার দিকে একদম হা করে তাকিয়ে আছে। আর আমি একটা লুজ একটা জামা পরে গিয়েছিলাম। সবাই আমাকে দেখে একেবারে বলা চলে ফিদা হয়ে গেছে। আর সবাই আমার বান্ধবী সাবিনাকে বলতেছে, এই এই মালটা কে রে? আবার অনেকেই বলতেছে, ও জিনিসটা তো সেই। আচ্ছা সাবিনা, এটা কি তোর বান্ধবী? ওকে অনেকেই অনেক ধরনের আজে বাজে প্রশ্ন করতেছে। তখন আমার বান্ধবী বলতেছে, এই চুপ, ওকে একদম মাল বলবি না, ও আমার বান্ধবী, বুঝছিস? ওর দিকে নজর দিলে না তোর ঠ্যাং ভেঙে ফেলবো। সত্যি এরকম বান্ধবী আজকাল খুঁজে পাওয়া যায় না। তারপর আমি বাসায় চলে আসলাম। আমার বান্ধবী আমাকে বলতেছে, এই গার্মেন্টসের ছেলেরা কিন্তু অনেক খারাপ, অনেকেই অনেক কিছু বলবে, ঠাট্টা মস্কারি আর কি করবে, খবরদার এইগুলাতে একদম নজর দিবি না, জ্ঞান দিবি না, কারো কথায় কান দিবি না, একদম তুই শুধু তোর কাজটা করে যাবি। তো আমার জায়গা, আমার বান্ধবীর কাছ থেকে একটু দূরেই আমি হেল্পার হিসেবে ঢুকেছি। গার্মেন্টসে বেশ কিছুদিন যাবৎ কাজ করার পর 2 মাসের বেতন পেলাম হঠাৎ করে। তো বেতন পাওয়ার পর সত্যি বন্ধুরা, আমি এই যে এতদিন যত কষ্ট করেছি, আমার সমস্ত কষ্ট একদম মাটি হয়ে গেছে। সব কষ্ট আমার মাটি হয়ে গেছে। সত্যি আমার নিজের কাছে আমার এতটা এতটা ভালো লাগতেছে। আমি বাড়িতে বিকাশে করে আম্মা আব্বার কাছে টাকা পাঠিয়েছি, এবং আম্মা আব্বা সেই টাকা দিয়ে ঘরের চাল কিনেছে, বাজার সদাই করেছে। আমার যে কি শান্তি লাগতেছে বন্ধুরা, তোমাদেরকে সেটা বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, এইভাবে আসলে আমি অনেক খুশি, মনে আনন্দ নিয়ে আমি আরো কাজ করতে শুরু করলাম। তারপর হঠাৎ করে আমি হেল্পার থেকে এখন অপারেটর হয়ে গেছি। মোটামুটি এখন আমার বেতনও প্রায় 22-23-24 হাজার টাকাও পড়ে। তো বাসা ভাড়া খরচ 5,000 টাকা দিয়ে বাদ বাকি টাকা আমি আসলে বাড়িতে পাঠিয়ে দিই। আমার আসলে জমানো টমানো খুব একটা বেশি হয় না, কারণ আমার আসলে বাড়ির অবস্থা একেবারেই খারাপ। এদিকে গার্মেন্টসে অনেক ছেলে, ঠিক আছে, অনেক ছেলেই আমার দিকে দেখি তাকিয়ে থাকে। তারা আমার বুকের দিকে অনেকেই চেয়ে থাকে, আবার অনেকেই আমার পিছন সাইডে, ব্যাক সাইডে চেয়ে থাকে। অনেকেই তো আমাকে রুম ডেটের অফার পর্যন্ত দিয়েছে, রুম ডেটের অফার দিয়েছে। অনেকেই সরাসরি প্রেমের অফার দিয়েছে। অনেকেই বলে, হেই সুন্দরী, 1,000 টাকার বিনিময়ে যাবে নাকি? এই সমস্ত অনেকেই অনেক কিছু বলেছে। আমার মা আগেই বলেছিল যে এই শহরটা খারাপ, শহরের মানুষগুলোও খারাপ, আমি যেন তাদের কাছ থেকে দূরে থাকি। আর আমি ঠিক সেই কাজটাই করে যাচ্ছি। আমার বান্ধবীকে আমি বিষয়টা বললাম। ইদানিং অনেক ছেলেরাই আমার পিছু নিয়েছে, 4-5 জন মিলে গ্রুপ করে। তখন আমার বান্ধবী বিষয়টা জানতে পেরে, ওর জামাই যেহেতু ওই গার্মেন্টসের সুপারভাইজার, তখন উনি এই সমস্ত ছেলেদেরকে শায়েস্তা করে, তারপর হচ্ছে বড় অফিসারের কাছে বিচার দেয়। তো আমি যখন অফিসে যাই, যখন অফিসের বসের কাছে বিষয়গুলো আমি খুলে বলি, তখন আমি দেখতে পারলাম বন্ধুরা, আমার অফিসের যে বস ম্যানেজার, সে আমাকে দেখে আরো বেশি ফিদা হয়ে গেছে। সে বিচার করবে কি, সে আমার জন্য আরো পাগল হয়ে গেছে। সে আমাকে বলতেছে, তোমার নাম যেন কি? আমি বললাম, বস আমার নাম জাসমিন। সে আমাকে বলতেছে, ও আচ্ছা আচ্ছা জাসমিন, আমি তাদেরকে শাস্তি দিতে পারি। তুমি এত কম টাকা বেতনে চাকরি করো, তোমার মতো একটা সুন্দরী মেয়ে, এইটা তো আসলে আমি মেনে নিতে পারি না। তখন আমি বসকে বললাম, বস কি করবো, আমরা তো গরিব মানুষ। তখন সে আমাকে বলতেছে, জাসমিন তুমি আমাকে একটু সুখ দিবে, একটু যদি আনন্দ দিতে, তাহলে আমি তোমাকে, হ্যাঁ, কিছু টাকা বাড়িয়ে দিতাম বেতন। আর শুনো, তোমার বেতনের চাইতে 5 গুণ টাকা আমি তোমাকে একদিনে দিব। তখন আমি আসলে বিষয়টা বুঝতে পারি নাই। তখন আমি বসকে বললাম, বস আমি আপনার কথা কোনো কিছু বুঝতে পারলাম না। তখন সে আমাকে বলতেছে, আরে তোমার ভাবি তো দেশের বাড়িতে থাকে, বুঝছো, আমি মাঝে মধ্যে যাই, একা মানুষ, এখানে থাকতে আমার খুব কষ্ট হয়। তাছাড়া তোমাদের মতো এত সুন্দরী সুন্দরী মেয়ে মানুষ আমার আন্ডারে চাকরি করো, আমি তো নিজেকে আসলে কন্ট্রোলে রাখতে পারি না। আর শোনো, তোমার সঙ্গে যারা খারাপ ব্যবহার করেছে,
যারা তোমার সঙ্গে টিটকারি মস্কারি এগুলা করেছে, আমি তাদের সবাইকে শায়েস্তা করে দিব, ঠিক আছে? আর তোমার বেতনও আমি সবার চেয়ে বেশি করে দিব। আর তোমাকে এক রাইতেই অনেকগুলো টাকা দিব। তখন আমি বুঝতে পারলাম যে বস আমাকে কিসের কথা বলতেছে। তখন আমি বসকে ডিরেক্ট না বলে দিয়েছি। আমি বসকে সোজাসুজি বলে দিয়েছি, বস, আমি এখানে গ্রাম থেকে এসেছি কাজ করার জন্য, নিজের দেহ বিক্রি করে টাকা রোজগার করার জন্য না। দেখেন, আমরা গরিব হতে পারি, কিন্তু আমার একটা মান সম্মান আছে। আমি বস নিজের ইজ্জত কোনোভাবেই বিক্রি করতে পারবো না। বস এই কথা শুনে সে বললো, আচ্ছা ঠিক আছে, তুমি যা ভালো মনে করো, ঠিক আছে, যাও, তাহলে তুমি চলে যাও। তারপর আমি এখান থেকে চলে আসলাম। তারপর আমি জানি না বন্ধুরা, কিছুদিন পর আমার দুলাভাই, মানে সাবিনার হাজব্যান্ড, আমার বান্ধবীর হাজব্যান্ড, সে আমাকে বাসায় আমাকে বলতেছে যে, দেখো জাসমিন, তুমি তো এতদিন আমাদের বাসাতে ছিলে, তোমাকে কখনো কোনো কিছু বলি নাই, কিন্তু আজকে তোমাকে একটা অনুরোধ করব, তুমি কি রাখবে? তখন আমি তাকে বললাম, আপনি আমার বান্ধবীর জামাই, আমি আপনাকে দুলাভাই বলে ডাকি। আর তাছাড়া আমার বান্ধবী তো আমাকে আপনাদের এখানে নিয়ে এসেছে, আমাকে চাকরিটা দিয়েছে, বলার নাকি কথা, আমি আপনার সব কথা রাখবো। তখন আমি জানি না আমার বান্ধবী আমার দিকে তাকিয়ে আছে, সেও আমাকে হয়তো কোনো কিছু বলতে চাচ্ছে। তখন আমি আমার বান্ধবীকে বললাম, আচ্ছা সাবিনা, কি হয়েছে বলতো? তুইও দেখতেছি আমার দিকে কেমন করে হা করে তাকিয়ে আছিস। তখন সাবিনা আমাকে বলতেছে, আসলে দেখ, আমরা তো এই শহরে অনেক দিন যাবত আছি, আসলে এই টাকা পয়সা দিয়ে আমাদেরও পোষায় না, আমরাও চাই একটু বড় হতে। তখন আমি আমার বান্ধবীকে বললাম, আরে এইটা তো ভালো কথা, আমরা অনেক উপরে উঠবো, বড় হব, অনেক টাকা স্যালারি পাবো, আমাদের বাড়ি ঘরে উন্নয়ন হবে। তখন সে আমাকে বলতেছে, বান্ধবী জাসমিন, তোর কিছু হেল্প লাগবে, আমাদের উপকার লাগবে। আমি জানি না, তোকে আসলে এই কথাগুলো আমার বলতে খুব লজ্জা হচ্ছে, কারণ আমি তোর বান্ধবী, কি করে যে তোকে বলি। দেখ, তোর কাছে যদি মনে হয় যে আমি তোর জন্য জীবনে কিছু করেছি, তাহলে তুই এই কাজটা করিস। আর যদি তোর কাছে মনে হয় তুই করবি না, তাহলে তোকে আমরা কোনো জোর করব না। তখন আমি বিষয়টা তাদের কাছে জানতে চাইলাম যে আসলে ঘটনাটা কি হয়েছে, তোরা তো আমাকে খুলে বলবি কি হয়েছে, তাই না? এত পেঁচগুচ না, আমার একদম ভালো লাগতেছে না। তখন বান্ধবী সাবিনা এবং তার জামাই আমাকে বলতেছে, আসলে আমাদের ম্যানেজার সুলাইমান সাহেব তোমাকে পছন্দ করেছে, এবং তুমি যদি তার সঙ্গে কিছু সময় দাও, তাহলে আমাকে সুপারভাইজার পদবি থেকে আমাকে ওইখানকার শিফট ইনচার্জ বানিয়ে দিবে। তখন আমার স্যালারি হয়ে যাবে ডাবল, আর অনেক টাকা বেতনও পাবো। আসলে এই ঢাকা শহরে এই টাকা দিয়ে পোষাতে পারতেছি না কোনোভাবে। দেখো জাসমিন, তোমার কাছে কখনো কোনো কিছু চাই নাই। তাছাড়া আমার ওয়াইফ তোমার বান্ধবীকে সাবিনাকে ওইখানে মেয়েদের সুপারভাইজার বানিয়ে দেবে। তাছাড়া তোমারও প্রমোশন হবে, তুমিও সেখানকার সুপার লাইন চিফ হবে, ঠিক আছে? তাছাড়া উনি তোমাকে 1-2 লাখ টাকাও অফার করেছে। আর দেখো, তোমাদের গ্রামের বাড়ির অবস্থাটা তো খুব একটা বেশি ভালো না। তুমি যদি একসঙ্গে 2 লাখ টাকা পাও, তুমি তো এতদিনে একটা টাকাও জমাতে পারোনি, সব তুমি তোমার বাড়িতে দিয়ে দিছো। তুমি যদি এই টাকাটা জমাতে পারো, 2 লাখ টাকা দিয়ে তোমার বাড়ির তুমি নতুন করে ঘরটা সাজাতে পারবে, রঙিন টিন দিয়ে ভালোভাবে ঘরটাকে মজবুত করতে পারবে। দেখো, তখন বন্ধুরা, আমার বান্ধবী আমাকে এমনভাবে হাত জোর করে বলতেছে, আমি তাদেরকে কোনোভাবেই না করতে পারলাম না, আমি তাদেরকে কোনোভাবেই আসলে নিষেধ করতে পারলাম না। কিভাবে বলবো আমি, বলেন? যেই বান্ধবী আমাকে এই ঢাকা শহরে নিয়ে আসছে, আমার মা বাবা এবং আমার মুখে দুবেলা দুবুটো ডাল ভাত খাবার জুগিয়েছে, সেই বান্ধবীকে আমি কিভাবে বলি? আমি না খেয়ে মরে যাচ্ছিলাম, আমার একেবারেই অবস্থা খারাপ ছিল, কেউ আমাকে একটা টাকাও দেয় নাই। আমার এই বান্ধবী এবং বান্ধবীর জামাই, তারা আমাকে এই ঢাকা এনে আমাকে তারা এই খাবার জুগিয়েছে। আমি আসলে তাদেরকে কোনোভাবে বলতে পারতেছিলাম না, কিভাবে বলবো, আমি আসলে কোনো কিছু বুঝতে পারতেছিলাম না। এখন তারা দুইটা ব্যক্তি আমার সামনে এতিমের মতো বসে আছে। হয়তো আমি যদি তাদের বস ম্যানেজারকে কিছু সময় দেই, তাহলে আমার জন্য তাদেরও প্রমোশন হবে, আমারও প্রমোশন হবে, সাথে সাথে আমি পেয়ে যাব, অনেক টাকা পেয়ে যাব।
যাই হোক, কিছুদিনেরই তো ব্যাপার। তখন আমি তাকে বললাম, ঠিক আছে, আমি রাজি। কোথায় যেতে হবে শুধু তুমি আমাকে সেই ঠিকানাটা দেও। তো আমাদের বস ম্যানেজার, সে আসলে উত্তরাতে বাসা ভাড়া নিয়ে থাকতো এবং ওই ফ্ল্যাটটা নাকি তার নিজেরই কেনা। সেখানে আসলে কোনো সমস্যা হবে না, কোনো প্রবলেমও হবে না। তখন বন্ধুরা আমি গেলাম সেই জায়গাতে। সেই জায়গাতে যাওয়ার পরে আমার বান্ধবী আমাকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর সে আমাকে নিজেই দিয়ে আসলো তার বসের কাছে, এবং সে আমাকে দেখে অনেক বেশি খুশি হইল। সে আমাকে বলল, জাসমিন তুমি এসেছো, আমি অনেক খুশি হয়েছি, তোমাকে পেয়ে আমি ধন্য। তখন আমার বান্ধবীকে বলল, যাও, আগামী 1 সপ্তাহের ভিতরে তুমি মহিলা সুপারভাইজার। জাসমিন, আমি তোমার পদটাও সুপারভাইজার পদে বাড়িয়ে দেব। আমার বান্ধবীর জামাইকে ইনচার্জ হিসেবে দিবে এবং আমার হাতে সে অনেকগুলো টাকা ধরিয়ে দিবে। তখন আমার বান্ধবীকে বলল, সাবিনা তুমি চলে যাও, জাসমিন এখন থেকে আমার সঙ্গেই থাকবে, ঠিক আছে? তোমার কোনো তো সমস্যা নেই। তখন আমি আর কোনো কিছু না ভেবে আমি বলে দিলাম যে না, আমার কোনো সমস্যা নেই, আপনারা যা ভালো মনে করেন তাই হবে। আমার বান্ধবী সাবিনা সে চলে গেল তার সেই বাসাতে, এবং আমার বস আমাকে তার কাছে টেনে নিয়ে বলতেছে, জানেমান, সত্যি আমি তোমাকে এতদিন অনেক চেয়েছিলাম। যাক, আসলে তোমার ভাবি দেশের বাড়িতে থাকে, তো এখানে আমি একা একা থাকি। মাঝে মধ্যে আমি দেশে যাই, আমার মা বাবাকে দেখাশোনা লাগে তো। তবে আজকে থেকে তুমি হবে আমার এই মহলের রানী। তুমি আমাকে আজকে থেকে জান বলে ডাকবে, আমাকে অনেক বেশি মজা দিবে, আনন্দ দেবে। তখন আমি তাকে বললাম, বস, আপনি আমাকে যেই কাজের জন্য নিয়ে এসেছেন, আমার আমাকে সেই কাজ করে আমাকে ছেড়ে দেন। আমি বান্ধবীদের সঙ্গে গিয়ে থাকবো। এখানে এত বড় বাসাতে আমি রাতে একা একা ঘুমাতে পারবো না, আমার খুব কষ্ট হবে। তখন সে আমাকে বলল, আরে আমি আছি না তোমার সঙ্গে? হ্যাঁ, এত বড় বাড়ি হয়েছে তো কি হয়েছে? আরে আমি তোমাকে আমার নিজের করে আগলে রাখবো, বুঝছো? এত টেনশন করো না তো। আর তোমাকে আমি টাকা দিয়ে এনেছি, বুঝছো? বেশি বার বাইরো না। আর কালকে থেকে তোমাকে আর গার্মেন্টসে যেতে হবে না, তোমার 1 মাসের জন্য ছুটি, ঠিক আছে? সবকিছু আমি ব্যবস্থা করব। সত্যি বসের এমন কথাবার্তা শুনে আমার মেজাজ খুব গরম হচ্ছিল। যাই হোক, বড়লোক মানুষ, আসলে কোনো কিছু বলতে পারতেছি না, কোনো কিছু করতেও পারতেছি না। তখন বসে আসলে আমি দেখলাম আসলে তার ফ্রিজে সে বাহির থেকে খাবার নিয়ে এসেছে, মাংস, তারপর আরো কি কি। তখন আমাকে খাওয়া দাওয়া করিয়ে, বন্ধুরা, এই আজকের এই রাতে কমপক্ষে সে আমার সঙ্গে সারা রাত 4 থেকে 5 বার, কি বলবো, আসলে জীবনে এই প্রথমবার আমার সঙ্গে এরকম হলো। এর আগে আমি জীবনে কারো সঙ্গে এই সমস্ত ভাবে শারীরিক ভাবে মিলন করি নাই। এর আগে আমি কারোর সঙ্গে এইভাবে মিলিত হয়নি। আসলে আমার খুব কষ্ট হচ্ছিল, এক প্রকার আমি ব্যথায় ছটফট করতে থাকি। তখন আমি বসকে বলি রাতে যে, বস আমি আর পারবো না। কিন্তু সে কি আর আমার আমার কোনো কথাই সে শুনে না। সে আমাকে বলে, চুপ চুপ, শালের করে শালি সব, তোকে আমি এতগুলো টাকা দিয়েছি, হ্যাঁ, তোর এই বান্ধবীর জামাইকে ইনচার্জ বানিয়েছি, তোর বান্ধবীকে সুপারভাইজার বানিয়েছি, চুপ, একেবারে চুপ। এই সমস্ত টাকা সুদ করতে হবে। আমি আসলে বসকে ওই রাতে আমার কাছে মনে হয়েছিল সে আসলে বাস্তবে যতটা ভালো মানুষ, ঠিক আছে, তার চাইতেও বেশি সে আসলে খুবই ভয়ঙ্কর মানুষ। আসলে তার এই কথাগুলো আমার কাছে কেন জানি মনে হচ্ছিল সে আসলে বাঘের চাইতেও বেশি ভয়ঙ্কর। তো বন্ধুরা, আমার এই জীবনের কাহিনীটা আজকে তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। আর যদি তোমরা এই ধরনের আরো নিত্য নতুন গল্প শুনতে চাও, ঠিক আছে, সেটাও তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো। আমি তোমাদের জন্য আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো এই জায়গায় শেষ করতেছি। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবে, টাটা।